আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের বাচ্চা লোক, আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের এমসিকিউ সলভিং এর আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। সো আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান বেশ কয়েকটা ক্লাস করেছি, মোরলেস 11টা ক্লাস করেছি। এরপরেও একটা দুইটা এক্সট্রা ক্লাস থাকবে, যে ক্লাসগুলো আমরা ম্যাথ সলভ করেছি বা করব সামনে। সিকিউ সলভিং এর একটা ক্লাস থাকবে, এরপরে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর একটা ক্লাস থাকবে। তার আগে আজকে আমরা এমসিকিউ সলভিং এর ক্লাসটা দেখছি। সো এই এমসিকিউ সলভিং এর পুরো ক্লাসটা করার জন্য অবশ্যই তোমার পুরো চ্যাপ্টারের উপর একটা দখল থাকতে হবে। যদি তোমার সবগুলো ইন্ডিভিজুয়াল লেকচার করা হয়ে থাকে, পড়া হয়ে থাকে বইয়ের বেশিরভাগ জিনিসপত্র বা সব কিছু, তাহলে ভেরি গুড। সেটা না হইলে তুমি একবার একটু পুরা বইটা চোখ বলে এসো, কী কী টপিক আছে বেসিক ধারণাটা নিয়ে এসো, এবং আমাদের সবগুলো ক্লাসের রেকর্ডেড লেকচারের নিচে অ্যানোটেড পিডিএফ স্লাইডটা থাকে। সেই অ্যানোটেড পিডিএফ স্লাইডটা দেখেও তুমি মোটামুটি একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবা, সূত্র কী কী আছে, টপিক কী কী ছিল। এরপরে আমরা এমসিকিউগুলো সলভ করতে পারবো। আর এমসিকিউর ক্ষেত্রে আমি সবসময় যেই জিনিসটা বলি সেটা হচ্ছে, আমরা যদি আমাদের বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো একটু ফলো করি, ধরলাম যে শুধুমাত্র এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপরে আমাদের একটা বোর্ড পরীক্ষা হচ্ছে, সাপোজ আপনাকে 25টা হচ্ছে এমসিকিউ দিয়ে দিবে। সো এই যে 25টা এমসিকিউ দিবে, এই 25টা এমসিকিউর মধ্যে মোরলেস 15 থেকে 17টা বা 18টা এইরকম অ্যামাউন্টের এমসিকিউ, 15 থেকে 17, 18 এইরকম অ্যামাউন্টের একটা এমসিকিউ কি আসবে, এইরকম অ্যামাউন্টের এমসিকিউ আসবে হচ্ছে ইনফরমেটিভ। ঠিক আছে, তোমাকে বিভিন্ন সম্পর্ক, তথ্য, উপাত্ত, থিওরি রিলেটেড কথাবার্তা তোমাকে হচ্ছে অনেক বেশি জিজ্ঞেস করবে। এইটার জন্য অবশ্যই বই রিডিং পড়াটা অনেক অনেক বেশি ভালো, অনেক বেশি বেটার। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, বাকি যে এমসিকিউগুলো অবভিয়াসলি থাকবে সেইটা আমি ধরে নিতে পারি 7-8টা বা 10টা। এই অ্যামাউন্টের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো কি হবে, সেই এমসিকিউগুলো বেসিক্যালি হচ্ছে ম্যাথমেটিক্যাল হবে। তোমাকে হচ্ছে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে কিছু একটা আননোন বের করতে হবে। কখনো ফোকাস দূরত্ব, কখনো লেন্সের ক্ষমতা, কখনো হইতে পারে বিম্বের দূরত্ব, আপাত গভীরতা, প্রকৃত গভীরতা, প্রতিসরণাঙ্ক, এনিথিং। সো এই হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমাদের এমসিকিউর প্যাটার্ন। তো অবশ্যই বইটা খুব ভালো করে তোমাকে রিভিশন দিতে হবে, রিডিংটা পড়তে হবে, এবং ইম্পর্টেন্ট লাইনগুলা, এই জিনিসটা আপনারা কে কদ্দূর করেন, মানে আমি তো আসলে চোখে দেখতে পারি না আপনাদের বইগুলা। তো আমার সময় আমার মনে আছে, আমি স্পেসিফিক 2-3টা কালার তো আমার কাছে থাকতো, মিনিমাম 2টা কালার তো থাকতোই। এক হচ্ছে আমি মাঝারি মানের ইম্পর্টেন্ট লাইনগুলাকে হচ্ছে এরকম নীল কালিতে দাগাইতাম, আর যেটাকে হচ্ছে একদম খুব বেশি ফাটাফাটি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাকে হয়তো বা আমি লাল কালিতে মার্ক করতেছি। সবুজ কালার থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, বাট এরকম একটা দাগানো বই যদি তোমার কাছে থাকে, নিজের হাতে দাগানো বই, যদিও আপনারা অ্যাডমিশন টেস্টের সময় গেলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আপনারা দাগানো বই পান, বাট সেটাতে অ্যাকচুয়ালি নিজের ওই ভাইবটা নাই, যে আমি পড়ছি পুরো জিনিসটা এবং আমার কাছে এই এই ইনফরমেশনগুলো, এই লাইন্সগুলো ইম্পর্টেন্ট লাগছে। অনেকে আবার স্টিকি নোট ব্যবহার করে, আলাদা করে পৃষ্ঠায় পৃষ্ঠায় স্টিকি নোট দেওয়া থাকে এখানকার ইম্পর্টেন্ট লাইন্সগুলা, বা নোট খাতার ভিতরে ইম্পর্টেন্ট ফর্মুলা বা সূত্রগুলা বা বিভিন্ন ডেটা, সম্পর্ক, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এইটা বাড়লে ওইটা কমবে, মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাড়লে মাধ্যমে আলোর বেগ কমবে, এই রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এইগুলো লিখা টিখা থাকলে, এভাবে পড়লে, গুছায় পড়লে ভালো হয়। তোমরা অনেকে এমসিকিউ পারো না, আমার কাছে এটা কখনোই, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে নাই যে আমি কখনো আমার কোনো টিচারকে বা নিজেও এটা নিজের কাছে বলছি বা চিন্তা করছি, হায় রে আমি তো এমসিকিউ পারতেছি না। ইট ওয়াজ নট ইন মাই হেডেক, মানে ছিলই না। আর পড়ছি, পড়া হয়ে গেছে, থিওরি পড়ে ফেলছি, বই রিডিং পড়ে ফেলছি, সংজ্ঞা পড়ছি, ব্যাখ্যা পড়ছি, কার্যকরণ পড়ছি, সূত্রের প্রমাণ দেখছি, আমাদের সময় সূত্রের প্রমাণ আসতো, ম্যাথ সলভ করছি, সব কিছু হয়েছে। তো এখানে এমসিকিউ তো পারি পারি পড়ছি। তো পড়েন ঠিকঠাক মতো। আসেন, অনেক কথাবার্তা হয়ে গেছে, আমরা এমসিকিউ সলভ করি জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা থেকে। আর এই হচ্ছে আমাদের এইচএসসি 26-এর জন্য লক্ষ্য জিপিএ 5, এবং এর সাথে হচ্ছে আমাদের অ্যাডমিশনের কোর্স, সেটা প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি মেডিকেল, এই দুইটা ভার্সনে আমরা লঞ্চ করেছি। যাদেরই হচ্ছে একটু ভার্সিটি ওরিয়েন্টেড চিন্তাভাবনা আছে, যে আমি হয়তো বা এইচএসসির পরে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চিটাগং, এই পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য বা গুচ্ছ কৃষি ইউনিভার্সিটিগুলোর জন্য প্রিপারেশন নিতে চাই, ইন দ্যাট কেস তুমি
প্রি ইঞ্জিনিয়ারিং এনরোল করে থাকতে পারো, প্রি মেডিকেলেও থাকতে পারো, যেইটা তোমার আসলে মানে যেটা স্ট্রং জোন আর কি। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার বায়োলজি অনেক বেশি স্ট্রং জোন, বায়োলজি কেমিস্ট্রি, তাহলে তুমি মেডিকেলে যাইতে পারো। আর যদি মনে হয় যে না আমার ম্যাথ ফিজিক্সে অনেক বেশি স্ট্রেংথ আছে, তাইলে আমি ইঞ্জিনিয়ারিং এর কোর্সটাতেই এখন থাকি, পরে গিয়ে আমি ভার্সিটি কোর্সে শিফট হব, কোনো সমস্যা নাই, করতে পারো। প্রোমো কোড দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে ফেলেন। চলেন আমরা শুরু করি। শুরুতেই বা এই আমাদের আজকের ক্লাসের ভিতরে বেশ 2-3টা এমসিকিউ আছে, যেগুলো হচ্ছে দর্পণ রিলেটেড, আলোর প্রতিফলন রিলেটেড। তো যেহেতু আমরা এসএসসিতে আলোর প্রতিফলন অনেক ভালোভাবে পড়ে আসছি, আর আলোর প্রতিফলন এইটুকুই ছোট আমাদের লেভেলে, এর বেশি আসলে কোনো গ্যাঞ্জাম নাই। সো আমাদের এইচএসসিতে আমরা আসলে আলোর প্রতিফলন ওইভাবে পড়ি নাই, দরকার পড়ে নাই। তো জাস্ট ওই জিনিসগুলো একটু ঝালাই করে নিলে আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়, তাহলে কি হয়েছে, একে হচ্ছে সোজা বিম্ব, এরপরে কি হয়েছে, এরপরে হচ্ছে লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়, তাহলে দর্পণটি কোন দর্পণ? তাহলে খেয়াল করো, যদি আমার কাছে একটা অবতল দর্পণ দেওয়া থাকতো, সো এই অবতল দর্পণে আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে প্রধান ফোকাস। এইটাই তো বলছে যে কোনো দর্পণের একেবারে নিকটে, তার মানে কি প্রধান ফোকাসেরও ভিতরে। তাইলে এই যে প্রধান ফোকাসেরও ভিতরে যদি একটা লক্ষ্যবস্তু রাখি, তো আলোকরশ্মি কিভাবে আসবে কিভাবে যাবে এইটুকু আশা করি আমাদের জানা আছে। কি হবে আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে আসলে সেটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর এই দিকে যদি আমরা একটু সামনে যাই, দর্পণ মনে আছে নাকি তোমাদের, জাস্ট একটু সামনে আগায় গেলে এই পাশে বেসিক্যালি থাকবে হচ্ছে আলোক বক্রতার কেন্দ্র। সো এই বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা যাবে, এই বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা যাবে সেইটা বেসিক্যালি একই পথে প্রতিফলিত হয়ে চলে যাবে। সো এই দুইটা আলোক রশ্মি আসলে ডাইভার্জ করছে, ছড়ায় যাচ্ছে। এই দুইটা আলোক রশ্মি সামনে গিয়ে আসলে কখনো মিলিত হবে না। তো এইখান থেকে কি করব আমরা, এইখান থেকে এই দুইটাকে আমরা হচ্ছে পিছন দিকে বর্ধিত করব। সো পিছন দিকে বর্ধিত করলে পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা অবাস্তব বিম্ব তৈরি হচ্ছে, সোজা বিম্ব তৈরি হচ্ছে। সো এইখানে যেই বিম্বটা তৈরি হয়েছে, এইখানে যেই বিম্বটা তৈরি হয়েছে, এই বিম্বটা অবভিয়াসলি এটা একটা অবাস্তব বিম্ব, এইটা একটা সোজা বিম্ব, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। কিন্তু সেই সাথে এইটা একটা বিবর্ধিত বিম্ব, ঠিক আছে, এই বিম্বটা হচ্ছে বস্তুর চাইতে বড়। সো এইটা কিন্তু আমার গিভেন কন্ডিশনকে স্যাটিসফাই করে না। আমাকে কি বলছে, লক্ষ্যবস্তুর চেয়ে কি হইতে হবে, লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হইতে হবে। সো আসেন এইবার আমরা একটা উত্তল দর্পণ এঁকে যদি চেষ্টা করি, তো এইখান বরাবর আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার প্রধান ফোকাস, আর এই দিকে ধরে নিলাম এই হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তাহলে আমি কি করছি, তাহলে আমি এই জায়গায় হচ্ছে একটা লক্ষ্যবস্তু রাখছি। তাহলে এই পাশে ধরে নিলাম যে এই হচ্ছে প্রধান ফোকাস, আর এই আরেকটু দূরে ধরে নিলাম যে এই হচ্ছে বক্রতার কেন্দ্র। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে আলোক রশ্মিগুলা কি করবে, যেহেতু এইটা একটা উত্তল দর্পণ, সো প্রধান অক্ষের সমান্তরালে যেই আলোক রশ্মিটা আসবে সেই আলোক রশ্মিটা এমনভাবে প্রতিফলিত হবে যেন সেটা প্রধান ফোকাস দিয়ে আসতেছিল, ঠিক আছে, প্রধান ফোকাস থেকে আসতেছে বলে মনে হয়। আর আরেকটা আলোক রশ্মি কি করবে, আরেকটা আলোক রশ্মি হচ্ছে এই বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে, মানে বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা আপতিত হবে সেই আলোক রশ্মিটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবরই চলে যাবে। সো এই দুটাও আলোক রশ্মি দেখো সোজা সামনের দিকে চলে যাচ্ছে, ডাইভার্জ করতেছে, এরা আসলে মিলিত হবে না কখনো। তো এরা আসলে পিছন দিকে মিলিত হয়েছে, এরা আসলে পিছন দিকে ঠিক এই রকম একটা জায়গায় মিলিত হয়েছে, অবাস্তবভাবে মিলিত হয়েছে, মানে এখানে একটা অবাস্তব বিম্ব তৈরি হয়েছে। সো এইখানে যেই বিম্বটা তৈরি হয়েছে, এই বিম্বটা কি, এই বিম্বটা হচ্ছে, এই বিম্বটা একটা অবাস্তব বিম্ব, এবং এই বিম্বটা সোজা বিম্ব, এবং সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে এই বিম্বটা আমি দেখতে পাচ্ছি বস্তুর আকারের চাইতে ছোট। সো এই বিম্বটা কি, এই বিম্বটা হচ্ছে একটা খর্বিত বিম্ব। সো এত কিছু এক্সপ্লেইন করলাম কারণ আমরা আসলে দর্পণটা ওইভাবে আমাদের এই পুরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের জার্নিতে পড়ি নাই, জাস্ট একটা রিক্যাপ দিয়ে দিলাম, এই হচ্ছে বিষয়। জাস্ট একটা ছোট্ট কেস, দর্পণে আরো অজস্র বিম্ব গঠনের কেস আছে আমরা জানি। তো আমাদের জন্য অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে উত্তল দর্পণ। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে উত্তল দর্পণ। আশা করি বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, সামনে চলে যাই।
ওকে, উত্তল দর্পণ। এর পরের কোশ্চেনটা একটু দেখি কি বলেছে। আচ্ছা, আমি জাস্ট একটু রিমোটটা ট্রাই করছিলাম। আচ্ছা, কি বলেছে, আমাদেরকে বলেছে একটা অবতল দর্পণ, অবতল দর্পণের কত দূরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। দ্যাট মিনস ম্যাগনিফিকেশন কত, বিবর্ধনের ভ্যালু হচ্ছে হাফ। দ্যাট মিনস ভি সমান কত, ভি সমান সমান হচ্ছে ইউ ডিভাইডেড বাই 2। সো আমাদেরকে কি বার করতে হবে, আমাদেরকে অবতল দর্পণ বলে দিছে, আর কিছু বলছে কত দূরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। আচ্ছা, আমাদেরকে আমি ফোকাস দূরত্ব খুঁজে বেড়াচ্ছি এতক্ষণ ধরে। তো যেহেতু অবতল দর্পণ বলছে, তাইলে ফোকাস দূরত্ব কি হবে, ফোকাস দূরত্ব হবে হচ্ছে পজিটিভ, পজিটিভ এফ হবে। সুতরাং 1/u প্লাস 1/v সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই এফ, বা 1/u সমান কত, 1/u সমান তো 1/u, ভি সমান কত, ভি সমান হচ্ছে u/2। দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই ইউ সমান 1/f, বা এইখান থেকে কি আসবে, এইখান থেকে আসবে 3/u সমান 1/f, বা এখান থেকে u ইকুয়ালস টু আসবে কত, u ইকুয়ালস টু আসবে হচ্ছে থ্রাইস এফ। u ইকুয়ালস টু কত আসবে, u ইকুয়ালস টু আসবে হচ্ছে থ্রাইস এফ। অবতল দর্পণ, আবারও দর্পণের কোশ্চেন। ঠিক আছে, শুরুতে আছে এরকম দু একটা দর্পণের কোশ্চেন, পরে গিয়ে হয়তো আরো দু একটা থাকতে পারে, বাট বেশি নাই, খুবই লামসাম। আসলে যেটা হয়েছে যে আমাদের এই জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে যখন আমরা বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসতে দেখছি, বা অ্যাডমিশনে, অবভিয়াসলি ব্যাক ইন 2020 অর তার আগে, তো ওই সময় আমরা দেখছি যে হ্যাঁ, বেশিরভাগ কনসেপশন আমাদের এই চ্যাপ্টারের জিনিসপত্র থেকেই আসে। প্রতিসরণ, স্নেলের সূত্র, প্রতিসরণাঙ্ক, প্রিজম, আলোকযন্ত্র, দূরবীন, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এইগুলা থেকেই আসে। বাট খুব রেয়ার, হয়তো 50টার মধ্যে 1-2টা এমসিকিউ প্রতিফলন থেকেও ঢুকে যায়। সো এই জন্য আমরা প্রতিফলনের দুই একটা জিনিসপত্র একটু দেখে রাখছি। আচ্ছা, সামনে আগাই। কি বলছে, মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি। তো মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা কি জানি, 1μ2 সমান হচ্ছে μ2 ডিভাইডেড বাই μ1 সমান হচ্ছে c1/c2 সমান হচ্ছে λ1 ডিভাইডেড বাই λ2। সো a মিউ বি সমান λa ডিভাইডেড বাই λb। এইটাই তো ঠিক, প্রথমটাই তো ঠিক, তাই না? বুঝতে পারছি। আর কোনোটা কি ঠিক হওয়ার অপশন আছে? বি মিউ এ সমান ল্যামডা বি বাই ল্যামডা এ হবে। এ মিউ বি, না ওইটা তো হবেই না। এ মিউ বি ল্যামডা বি বাই ল্যামডা এ, না ওইটাও হবে না। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে। ওকে, সামনে যাই। কি বলছে, আলোক রশ্মি একটি মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করে প্রতিসরিত হলে আলোক রশ্মির কোন বৈশিষ্ট্যটি পরিবর্তিত হয়। সো আলোক রশ্মি প্রতিসরণের ফলে কোন বৈশিষ্ট্যটি পরিবর্তন হয়, দুইটা জিনিসের পরিবর্তন হয়, একটা হচ্ছে সি এবং একটা ল্যামডা, অর্থাৎ আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, এইটা হচ্ছে পরিবর্তন হয়, কম্পাঙ্ক একই থাকে। প্রতিসরণের ফলে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, কম্পাঙ্ক একই থাকে। মনে রাখবো সবসময়, ক্লাসেও বলছি যে কম্পাঙ্ক আসলে উৎসের উপর ডিপেন্ড করে। উৎস যদি ফিক্স থাকে তাহলে নির্দিষ্ট কম্পাঙ্কেই শব্দ উৎপন্ন হবে। যদি উৎস ওর শব্দের ইন্টেন্সিটি না বাড়ায় তাহলে কোনো সমস্যা নেই। সো তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ এই দুইটার পরিবর্তন ঘটে, রং কম্পাঙ্ক না, বেগ। হ্যাঁ, বেগের পরিবর্তন ঘটে। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে, আলো যখন বাতাস থেকে কাঁচে প্রবেশ করে, দ্যাট মিনস আলোক রশ্মি কি করছে, আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। সো হালকা থেকে ঘন মাধ্যমে যদি চলে যায় তাইলে তার আলোর বেগের মান কমবে এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়বে। কম্পন বৃদ্ধি পায়, কম্পন হ্রাস পায়, কম্পনের কোনো পরিবর্তন হবে না, কম্পাঙ্ক একই থাকবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে, কিন্তু হালকা থেকে ঢুকছে কোথায়, ঘনতে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেসিক্যালি হ্রাস পাবে। তো তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। বুঝতে পারছি, মজা। ওকে, এরপরে কি বলছে, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক, দ্যাট মিনস এয়ার মিউ জি সমান সমান হচ্ছে 3/2। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস ল্যামডা অফ এ দেওয়া আছে, কাঁচে কত হবে,
দ্যাট মিনস এ আর মিউ জি সমান সমান হচ্ছে ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা জি, বা এইখান থেকে ল্যামডা জি সমান ল্যামডা এ সমান কত, ল্যামডা এ সমান 4800 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই নিচে কি আসবে এ মিউ জি কত 3/2, তাইলে 3 ইন্টু 2 3 কত 48, 16 দুগুণে কত 32, তার মানে 3200 অ্যাংস্ট্রম আছে নাকি, কোথায় 3200 অ্যাংস্ট্রম। বুঝতে পারছি, এই ধরনের ছোট ইজি এমসিকিউ আসবে আমাদের জন্য। আচ্ছা, এরপরে কি বলছে, বায়ু থেকে অন্য কোনো মাধ্যমে, ধরে নিলাম অন্য একটা মাধ্যমের কথা বলছে, মিডিয়াম, আলোক রশ্মি প্রবেশ করার পর তার বেগ 15% হ্রাস পায়। বেগ কি হয়েছে, বেগ হচ্ছে 15% হ্রাস পায়। তাইলে বায়ুতে আলোর বেগের মান যদি সি অফ এ হয়, তাইলে অন্য কোনো মাধ্যমে সি অফ এম সমান কত, সি অফ এম সমান হবে 85% অফ সি অ্যাট এয়ার, বা এইটাকে লিখতে পারবো 0.85 সি অ্যাট এয়ার। বাতাসে আলোর বেগের কত গুণ, 0.85 গুণ। কেন, 15% চলে গেছে, তাহলে বাকি থাকে কত, 85%। তাহলে তো হয়ে গেল। কি বাইর করতে বলছে, বাইর করতে বলছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত। তাহলে এয়ার মিউ হচ্ছে অন্য কোনো মিডিয়াম, দ্যাট মিনস হচ্ছে সি অ্যাট এয়ার ডিভাইডেড বাই সি অ্যাট মিডিয়াম। তাইলে এইটা হচ্ছে সি অ্যাট এয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.85 ডিভাইডেড বাই সি অ্যাট এয়ার, কাটাকাটি যাবে 1/0.85, 1 পয়েন্ট সামথিং আসবে। এই সবগুলাই 1 পয়েন্ট সামথিং আছে। উপরের দুইটার যে কোনো একটা হবে, নিচের দুইটা হবে না ফর শিওর। 1 ডিভাইডেড বাই 0.85 করলে আসে 1.764, 1.764, এইটা 1.174, দ্যাট মিনস হচ্ছে 1.18। ঠিক হ্যাঁ, বুঝতে পেরেছি, সুন্দর। ওকে, সামনে যাই। কি বলছে, শূন্য মাধ্যম সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত। শূন্য মাধ্যম সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক 1.0003। শূন্য মাধ্যম এবং বায়ুতে আলোর বেগের অনুপাত কত। শূন্য মাধ্যম এবং বায়ুতে আলোর বেগের অনুপাত কত, আলোর বেগের অনুপাত এইটাই 1.003। অনুপাত বলছে তাহলে is to 1, তাহলে এখানে তো এটা আছেই, তাহলে এটার নিচে ডিভাইডেড বাই কি বলতে পারি, ডিভাইডেড বাই 1 বলতে পারি। দ্যাট মিনস এটা সমান কি হবে 1.0003 is to 1, 1.0003 is to 1। নিচেরটা আবার ধোঁকা করছে, ঠিক আছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা খাওয়া যাবে না। বুঝতে পারছি, অনুপাত বলছে তো কার সাপেক্ষে কার অনুপাত, শূন্য মাধ্যমের বেগের সাপেক্ষে বায়ু মাধ্যমের বেগের অনুপাত। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের বেগের অনুপাত কত ছিল 1.003, তো 1.003 ডিভাইডেড বাই 1, তার মানে এটাই অনুপাত। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখানে এটা ডব্লিউ হবে বেসিক্যালি, পণ্ডিত ভি মারছে এখানে। আচ্ছা, তো কি বলছে কোয়েশ্চেনটা একটু দেখি। আলো পানি থেকে কাঁচে প্রবেশ করে, তাইলে ওয়াটার থেকে হচ্ছে এভাবে লিখি ওয়াটার মিউ গ্লাস, যদিও এখনো জানি না কি বাইর করতে হবে। ওয়াটার মিউ গ্লাস পানি থেকে কাঁচে গেছে, আপতন কোণের মান 45 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান কত। আরে খুব সহজ কোশ্চেন, এখানে মিউ অফ ডব্লিউ দেওয়া আছে 1.33, মিউ অফ গ্লাস দেওয়া আছে 1.52, তার মানে এয়ার তো না, তাহলে ডব্লিউ মিউ গ্লাস সমান সমান হচ্ছে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ ডব্লিউ সমান সমান হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর, বা এইখান থেকে সাইন অফ আর সমান হচ্ছে সাইন অফ আই ইন্টু মিউ ডব্লিউ ডিভাইডেড বাই মিউ গ্লাস সমান সমান হচ্ছে সাইন আই মানে কত, সাইন আই মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 1 ডিভাইডেড বাই √/2 ইন্টু 1.52 ইন্টু 1.33। তাহলে এইখান থেকে আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু হচ্ছে সাইন ইনভার্স। তাহলে কত আসে এই পুরো জিনিসটার ভ্যালু, 1.52 ডিভাইডেড বাই √/2 ডিভাইডেড বাই 1.33 করলে আসে হচ্ছে কি
0.808 লিখি, 0.808 সাইন তো 0.860 কাছাকাছি, 58.13 ডিগ্রি, একদম শিওর 58.13 ডিগ্রি। এটা দেখা লাগবে না, অদ্ভুত ব্যাপার, কি যে বলেন না। 58 পয়েন্ট সামথিং, একটু ডিফারেন্ট আসছে কারণ হুবহু মানটা 53 কেন আসছে? ওয়ান 1.52 divided by root over 2, sorry, বুঝলাম না। ফাইন, 45 এর মান আমি ডেফিনেটলি ভুল বসাই নাই। ওহো, মিউ ডব্লিউটা উপরে না, এই জন্যেই তো, এই জন্যে একটু ঘাপলা হয়ে যাচ্ছে। আমি মানে লিখছি ভুল কিন্তু ক্যালকুলেশন ঠিকই করছি। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, এখানে যেটা লিখছি এটা তো আসলে হয় নাই, তাই না? তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস, উপরে তো মিউ ডব্লিউ, তো উপরের ভ্যালুটা কি? উপরের ভ্যালুটা 1.33, দ্বারা মিলায় নেই। নিচের ভ্যালুটা হচ্ছে 1.52, তাহলে এখন কি অবস্থা দেশের? 1.33 ডিভাইড বাই 1.52 ডিভাইড বাই রুট ওভার 2 করলে আসে এইটা, শিফট সাইন অ্যান্সার করলে আসে এই 38 পয়েন্ট সামথিং চলে আসছে। ছি 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 ছি, 38 পয়েন্ট সামথিং। তাহলে এটার ভ্যালু কত ছিল? এইটার ভ্যালু ছিল হচ্ছে 7√2 ডিভাইডেড বাই 16। তাহলে এইটার অ্যান্সার কত আসলো? 38.13 ডিগ্রি। ঠিক আছে, ওকে, দুঃখিত দুঃখিত, গলতি হো গিয়া। ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, যখন কোনো আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। এটা ফার্মাটের নীতি, ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, এটা হচ্ছে ফার্মাটের নীতি। আচ্ছা, এরপরে কি বলছে? মানুষের চোখের আলোক অক্ষ এবং দর্শন অক্ষের মধ্যবর্তী কোণ কত? তা এইরকম একটা ইনফরমেশন, এটা আসলে ঠাডা বইয়ের ইনফরমেশন। বই যদি রিডিং না পড়ি এই ইনফরমেশন আমরা কখনোই জানবো না। এটার অ্যান্সার হচ্ছে 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, আলোক অক্ষ এবং দর্শন অক্ষের মধ্যবর্তী কোণ। আচ্ছা, লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাকে কি বলে? প্রধান অক্ষ। বক্রতার কেন্দ্র দুইটাকে যে যে সংযোজক সরলরেখা, একটা রেখা টান দিয়ে, এটা হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, লেন্সের বক্রতার কেন্দ্র, ও একই জিনিস দেখতেছি। -4 ডায়োপ্টার লেন্সের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তল লেন্স সঠিক না। আচ্ছা, অবতল লেন্স, অবতল লেন্সের ফোকাস কি আবার পজিটিভ হয় নাকি? অবতল লেন্সের ফোকাস মানে অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। আর এটা আসলে আমরা সহজে করতেও পারি। f = 1 ডিভাইডেড বাই -4, দ্যাট মিনস -0.25 মিটার, দ্যাট মিনস হচ্ছে 25 সেন্টিমিটার। মাইনাস কই গেল ভাইয়া? -25 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে, ফাইন। একটি লেন্সের ক্ষমতা দেওয়া আছে হচ্ছে +4 ডায়োপ্টার। লেন্সটি থেকে কত দূরে বস্তু রাখলে ইউ ইকুয়ালস টু কত হইলে বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে? সো অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে, দ্যাট মিনস ভি সমান হচ্ছে ইউ ডিভাইডেড বাই 2। আমাদেরকে ইউ বাইর করতে হবে। তাইলে আমরা কি জানি? পি সমান হচ্ছে 1/f সমান 1/u প্লাস 1/v। মিটার সেন্টিমিটারের কোনো ব্যাপার আছে? আচ্ছা, এখানে আপাতত আমরা সবই মিটারে বাইর করি। তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 4 সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু কত? u/2। তাহলে 2টা চলে গেল, মুছে যাই, 2টা চলে গেল হচ্ছে উপরে, বা এইখান থেকে আসবে 3/4 আসবে। 4 সমান হচ্ছে উপরে 3 ডিভাইডেড বাই ইউ, তাহলে 75। হ্যাঁ, 75, বা এইখান থেকে ইউ সমান কত? ইউ সমান হচ্ছে 3/4 মিটার।
এটা বেসিক্যালি মিটারে আছে, কারণ আমরা পি এর ভ্যালু কোথায় বসাইছিলাম, ডায়োপ্টারে বসাইছিলাম। ডায়োপ্টারে কখন হয়, যখন ফোকাস দূরত্ব কোথায় থাকে, মিটারে থাকে। সো এখানে দূরত্ব মিটারে আছে, দ্যাট মিনস এইখান থেকে হচ্ছে 0.75 মিটার, অথবা এইখান থেকে হচ্ছে 75 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে কি বলছে, একটি লেন্সের ফোকাস দূরত্ব বাতাসে 25 সেন্টিমিটার এফ অ্যাট এয়ার, এবং এর উপাদানের প্রতিসরণাঙ্ক এইটা হচ্ছে মিউ অফ লেন্স। একে 4/3 প্রতিসরণাঙ্কের পানিতে ডুবালে তাহলে এইটা হচ্ছে মিউ অফ ওয়াটার 4/3। ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার হবে, তাইলে বাইর করতে হবে ফোকাস অ্যাট ওয়াটার সমান কত, এইটা আমরা হচ্ছে বের করতে চাই। তাহলে এইখান থেকে দেখেন আমরা কি লিখতে পারবো, 1/f অ্যাট এয়ার সমান সমান হচ্ছে এয়ার মিউ গ্লাস, হ্যাঁ ওইটা গ্লাসই তো, তাই না? তাহলে এটাকে আমরা গ্লাসই লিখি, যেহেতু 3/2 বলা আছে, মিউ অফ গ্লাসের ভ্যালু কত, 3/2। সো এয়ার মিউ গ্লাস -1 ইন্টু 1/r1 -1/r2, বা এইখান থেকে 1/fa। আচ্ছা, এটা ভ্যালু পরে লিখবো, 1/fa সমান, সো এখানে কি আসবে, মিউ জি ডিভাইডেড বাই মিউ এ -1 ইন্টু 1/r1 -1/r2। সো মিউ অ্যাট এয়ার কত, বাতাসের প্রতিসরণাঙ্কের ভ্যালু অলমোস্ট 1, তাহলে মিউ অফ গ্লাস কত, মিউ অফ গ্লাস হচ্ছে 3/2। সো এইখান থেকে যদি বসায় দেই, বা 1/f অফ এ সমান হচ্ছে 3/2 - 1, 3/2 - 1 মানে কি হাফ, সো 0.5 লিখে ফেলি, 0.5, 0.5 ইন্টু 1/r1 -1/r2। তো এইটারে চাইলে হচ্ছে আমরা একটা 1 নাম্বার সমীকরণ দিয়ে লিখতে পারি। চাইলে আসলে আরো দ্রুত শর্টকাটেও করে ফেলা যায়, জাস্ট আমরা একটু ইলাবোরেটলি ডিটেইলসে করছি আর কি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু সাইডে চাপায় দেই। তো এর পরেরটা ডিরেক্ট লিখে ফেলি, এর পরেরটার এত কিচ্ছা কাহিনী করার দরকার নাই। সেটা হচ্ছে এখন কোথায় নিয়ে গেছি, পানিতে ডুবাইছি, তাহলে 1/f অফ অ্যাট ওয়াটার ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ ওয়াটার -1 ইন্টু 1/r1 -1/r2। তাহলে গ্লাসের মিউ কত, গ্লাসের মিউ হচ্ছে 3/2 ইন্টু পানির মিউ কত, 4/3, উল্টায় যাবে, তাইলে 3/4 -1 ইন্টু 1/r1 -1/r2। বা এখান থেকে কি আসবে, একটু শর্টকাটে লিখতেছি, 9 ডিভাইডেড বাই 8 -1, তার মানে 9/8, মানে 9 - 8 বাই, তার মানে 1/8। তাহলে 1/8 ইন্টু 1/r1 -1/r2, এইটা হচ্ছে 1/f অফ ডব্লিউ। এইটারে তুমি চাইলে দিতে পারো হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এইটারে দিতে পারো হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তো এখন যদি তুমি কি করো, 1কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, 1কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এফ অফ ডব্লিউ উপরে চলে গেল, এফ অফ ডব্লিউ ডিভাইডেড বাই এফ অফ এ সমান সমান হচ্ছে 0.5 ইন্টু নিচে কি আছে, ডিভাইডেড বাই 1/8, তাহলে 8 উপরে যাবে, তাহলে 8 এফ অফ এ চলে যাবে এই পাশে, এফ অফ এ কত, 25, 0.5 ইন্টু 8 ইন্টু 25 করলে কত আসে, 100। সি নাম্বারটা হবে অ্যান্সার। বা এইখান থেকে এফ অফ ডব্লিউ সমান কি, এফ অফ ডব্লিউ সমান হচ্ছে 100 সেন্টিমিটার। ভালো এমসিকিউ, এমসিকিউর মধ্যে একটা সৃজনশীলের নাম্বারের ম্যাথ ঢুকাই দিছে, হইতে পারে এরকম, এটা কিন্তু সৃজনশীলের নাম্বারে চলে আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে, ওকে। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের উত্তল লেন্স, সো উত্তল লেন্স যেহেতু বলছে, তাইলে ফোকাস দূরত্বটা পজিটিভ হবে। আচ্ছা, অন্য একটি অবতল লেন্স দ্বারা, তাহলে এইটার ফোকাস দূরত্ব নেগেটিভ হবে, সো এটাকে f2 দেই। f2 কি আসবে, f2 আসবে হচ্ছে নেগেটিভ, আর এইটাকে নাম দেই হচ্ছে f1। f1টা কি আসবে, f1টা আসবে হচ্ছে পজিটিভ।
তো সমবায় গঠন করা হইল সমতল লেন্সের ক্ষমতা। সমতল লেন্স কোত্থেকে আসলো বুঝলাম না, এটা লেন্সের সমবায় হইতে পারে। ঠিক আছে, সমতল লেন্স ব্যাপারটা কই থেকে আসছে? তুল্য লেন্সের ক্ষমতা লিখি, তুল্য লেন্সের ক্ষমতা। তুল্য লেন্সের ক্ষমতা হচ্ছে +3 ডায়োপ্টার। কি বাইর করতে হবে? বাইর করতে হবে অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত। তাইলে তোমাকে পি দেওয়া আছে, তাহলে তুমি কি লিখতে পারো? 1/f। 1/f সমান কি? 1/f1 প্লাস 1/f2 এর ভ্যালু তো মাইনাস আসবে, তাইলে লিখলাম -f2। বা 1/f সমান কি? 1/f সমান হচ্ছে পি। 1/f সমান হচ্ছে পি, তুল্য লেন্সের যেই ক্ষমতা, তাহলে সেটা কত? সেটা হচ্ছে +3 ডায়োপ্টার সমান 1/f1 এর ভ্যালু কত? f1 এর ভ্যালু, এটা সেন্টিমিটারে আছে, আমরা সবকিছুকে মিটারে কনভার্ট করি। তো এইটার ভ্যালু আমরা লিখতে পারবো হচ্ছে f1 সমান 0.2 মিটার। তাহলে 1/0.2 মাইনাস 1/f2, বা এইখান থেকে 1/f2 এই পাশে চলে আসুক। 1/f2 সমান 1/0.2 মাইনাস 3। 1/0.2 1/0.2 মাইনাস 3 করলে আসে হচ্ছে 2n আসছে। এটা এই পাশে গেলে পজিটিভ, ওইটা ওই পাশে গেলে নেগেটিভ। তাহলে 1/0.2 করলে তো 5 আসে। তাহলে ও আচ্ছা, অবতল লেন্স বাইর করতে বলছে, তো অবতল লেন্সের ফোকাস তো নেগেটিভ আসবে ডেফিনেটলি। অবতল লেন্সের ফোকাস তো নেগেটিভ আসবে। একটা সেকেন্ড ছোট্ট বন্ধুরা, ওই জানি একটা ঘাপলা করেছি। ফোকাস দূরত্বকে 0.2 লিখছি। হ্যাঁ, সবকিছু মিটারে বাইর করলে সমস্যা কোথায়? সবকিছু মিটারে বের করলে সমস্যাটা কোথায়? এখানেও আসলে সমস্যা কোথায়? বা এইখান থেকে 1/f2 সমান কি আসে? 1/f2 সমান আসে হচ্ছে 1/0.2 মাইনাস 3, 1/0.2 মাইনাস 3। তাহলে এইটার ভ্যালু আসে হচ্ছে 2। ঠিক আছে, খুব বেশি ক্রাইসিস নাই। বা এইখান থেকে f2 সমান কত? f2 সমান হচ্ছে হাফ, দ্যাট মিন্স হচ্ছে 0.5 মিটার। সো 100 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 50 সেন্টিমিটার। যেহেতু আমি কি চিন্তা করতেছিলাম, যেহেতু অবতল লেন্স, তো অবতল লেন্সের ফোকাসটা হবে হচ্ছে নেগেটিভ, সো -50 সেন্টিমিটার। জাস্ট গিভ মি 1 সেকেন্ড।
না ঠিক আছে, ওই আমি শুরুতেই F2 কে নেগেটিভ ধরে নিয়েছিলাম, তো এই জন্য আমি একটু ধান্দায় পড়ে গেছিলাম যে F2 এর মান নেগেটিভ আসতেছে না কেন, কিন্তু আমি তো অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ ধরেই ইকুয়েশনে বসাইছি। অবতল লেন্সের ফোকাস দূরত্বটা আমি নেগেটিভ ধরেই ইকুয়েশনে বসাইছি, সো এই জন্য আর কি গ্যাঞ্জাম নাই। ঠিক আছে ঠিক আছে, আমাদের অঙ্ক ঠিক আছে, আমি একটু আনমাইন্ডফুল হয়ে গিয়েছিলাম, দুঃখিত। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি বলছে। একটু খেয়াল করি। ক্ষীণ দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি 0.2 মিটার অপেক্ষা বেশি দূরের বস্তু দেখতে পায় না। সো কথা হচ্ছে এই যে 0.2 মিটার, এইটা এই লোকের জন্য চোখের দূরবিন্দু হিসাবে ফিক্স হয়ে গেছে। মানে তার সামনে তুমি যত দূরেই বস্তু রাখো না কেন, সেটা 0.3 মিটার হোক, 5 মিটার হোক, 10 মিটার হোক, সে সবসময় কোথায় দেখবে? সে সবসময় দেখবে হচ্ছে 0.2 মিটার দূরে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে অবাস্তব বিম্বের দৈর্ঘ্য। মনে রাখেন, চশমা দিয়ে আমরা সবসময় অবাস্তব বিম্ব দেখি, মানে বস্তু যেখানেই থাকুক আমি আসলে কোথায় দেখতেছি? 0.2 মিটার দূরে। দ্যাট মেক সেন্স, এই জন্য এটা হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে -0.2 মিটার। বস্তু দেখতে পায় না 0.3 মিটার দূরে। 0.3 মিটার দূরে অবস্থিত একটি বস্তু স্পষ্টভাবে দেখতে হলে তাকে কত ক্ষমতার চশমা ব্যবহার করতে হবে, অর্থাৎ লেন্সের ক্ষমতা কত, এইটা হচ্ছে বাইর করতে বলছে। তাহলে বস্তু কত দূরে আছে? বস্তু হচ্ছে 0.3 মিটার দূরে আছে। তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 0.3। তাহলে 1/f ইকুয়ালস টু হচ্ছে 1/u প্লাস 1/v। এই 1/f সমান হচ্ছে p। তাহলে এইখান থেকে 1/u সমান কত? 1/0.3 মাইনাস 1/0.2 কত জানি আসবে? 6/5 জাতীয় কিছু একটা আসবে নাকি? না, 6/5 জাতীয় কিছু একটা আসবে না, দুঃখিত জিম ভাইয়া। সো 0.3 ইনভার্স মাইনাস 0.2 ইনভার্স করলে আসে হচ্ছে -5/3 মাইনাস 1.67 ডায়োপ্টার। মাইনাস তো হবেই ফর শিওর, কারণ দূরে দেখতে পাচ্ছে না। সো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে -1.67 ডায়োপ্টার। -1.67 ডায়োপ্টার। ওকে, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 50 সেন্টিমিটার। তার মানে স্পষ্ট দর্শন, সে যত কাছেই বস্তু থাকুক, সে ওই 25 সেন্টিমিটার তো আমাদের নর্মাল দূরত্ব, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার, কিন্তু তার জন্য সেটা কত হয়ে গেছে? 50 সেন্টিমিটার। তাহলে এটা বেসিক্যালি ভি এর ভ্যালু, এবং এই ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে -50 সেন্টিমিটার, বা এটাকে লিখতে পারি হচ্ছে -0.5 মিটার। -0.5 মিটার, ঠিক আছে। তিনি 2.5D ক্ষমতার একটি চশমা ব্যবহার করেন। তোমাকে এখানে লেন্সের ক্ষমতা দিয়ে দেওয়া আছে, বাইর করতে হবে কি? এতে তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কতটুকু হ্রাস পাবে। দ্যাট মিন্স তোমাকে আসলে ডেল্টা অফ ইউ বাইর করতে বলছে। মানে ডেল্টা অফ ইউ না, বেসিক্যালি তোমার বাইর করতে হবে হচ্ছে, তোমার বেসিক্যালি কি বাইর করতে হবে? তোমার বাইর করতে হবে হচ্ছে 50 সেন্টিমিটার দূরে সে দেখতে পায়। সো এখন সে আসলে কোথায় দেখতে পাচ্ছে? সো তোমার বেসিক্যালি ভি মাইনাস ইউ, এই এই রাশিমালাটা বের করা লাগবে। ভি মাইনাস ইউ মানে নর্মালি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত হওয়ার কথা, সেটা হচ্ছে না। সেটা কত এখন? সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। সো 2.5D ক্ষমতার চশমা ব্যবহার করে সে এখন কোথায় দেখতে পাচ্ছে? ওইটা হচ্ছে তার এই মুহূর্তে তার জন্য বস্তুর অবস্থান। সো এখন কতদূর পর্যন্ত দেখতে পাচ্ছে সেইটা আমরা বাইর করতে চাই। আচ্ছা, কি করব? আবারও জাতীয় সূত্র। তাইলে পি সমান কি? পি সমান হচ্ছে 1/f সমান হচ্ছে 1/u প্লাস 1/v। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে ইউ এর ভ্যালু বাইর করব। তাহলে বা
1/u সমান সমান কি হবে? 1/u সমান সমান হবে হচ্ছে p মাইনাস 1/v। তাহলে p এর ভ্যালু কত? p এর ভ্যালু হচ্ছে 2.5 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1/0.5। ও খোদা, কি আসতেছে এটা? এত ভয়ঙ্কর কিছু একটা চলে আসবে বলে মনে হচ্ছে। ও না, ইনভার্স আছে তো আবার। 2.5 প্লাস 0.5 করলে আসে হচ্ছে 3 আসে। ওকে, তাহলে বা ইউ সমান কি আসবে? ইউ সমান আসবে হচ্ছে 1/3। দ্যাট মিনস হচ্ছে 0.33। না না, আমি গেড়াচ্ছি কোথাও, আমি কোথাও গেড়াচ্ছি, একটা মিনিট। তো 2.5 তো ঠিক আছে, ঠিকই তো আছে। তাহলে কি হয়েছিল? কোথায় গ্যাঞ্জাম করছিলাম আমি? এক মিনিট। আহা, 1/0.5 হওয়ার কথা না? 1/0.5 হওয়ার কথা। ঠিকই তো আছে, ক্যালকুলেশনে ভুল করছি। 1/0.5 দেওয়ার বদলে শুধু 0.5 দিয়ে দিছি। তাহলে এটা আসার কথা 9/2। দ্যাট মিনস এটা আসার কথা হচ্ছে 4.5। এইটা আসার কথা হচ্ছে 4.5। এইটুকুর ভ্যালু 4.5। তাহলে ইউ এর ভ্যালু আসবে 1/4.5। দ্যাট মিনস 2/9। দ্যাট মিনস হচ্ছে 0. তাহলে বুঝতেছিস তোরা, আমি নিজে একটু ধান্দায় পড়ে গেছিলাম। তাহলে 1/u সমান কত? 1/u সমান হচ্ছে 4.5। কথা হচ্ছে এটা কিন্তু মিটারে, বা এইখান থেকে ইউ সমান কত? ইউ সমান হচ্ছে 1/4.5 মিটার। দ্যাট মিনস এইটা কত আসে? এইটা আসে হচ্ছে 0.222। 0.222 মিটার। দ্যাট মিনস এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে 22.22, আরো অনেকগুলো দুই আছে, সেন্টিমিটার। 22.22 সেন্টিমিটার। আচ্ছা, এখন এইটুকু আসার পর তোমার মনের মধ্যে যদি আটকা করে লাফ দিয়ে ওঠে যে ইয়েস, আমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এত সুন্দর করে যেটা বাইর হইছে সেটা আবার সি নাম্বারে ডগমগ করে আমার দিকে তাকায় আছে, তো এইটা যদি তুমি আসলে গোল্লা ভরাট করো তাইলে তুমি আসলে 0 পাবা। আর যদি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয় তাহলে তুমি আসলে -0.25 অর্জন করবা। কেন? কারণ তোমাকে আসলে কি জিজ্ঞেস করছে? তোমাকে জিজ্ঞেস করছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কতটুকু হ্রাস পাবে। সো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হ্রাস পাবে। দ্যাট মিনস এখন কোথায় আছে? এখন আছে হচ্ছে 50 সেন্টিমিটার দূরে। তো এখন আসবে হচ্ছে 50 মাইনাস 22.22 সেন্টিমিটার, তাহলে 27 সামথিং, 28.78। 28 তো হবে না, 28 তো হওয়ার কোনো আমি কারণ দেখতেছি না। তাহলে দেখি, 50 মাইনাস 22.22 করলে আসে হচ্ছে 27.78। ওইটা কি একটু পাল্টায় ফেলছে নাকি? বুঝলাম না, প্রিন্টিং মিস্টেক করলো নাকি? 27.78 সেন্টিমিটার। তো এটা যদি 27.78 সেন্টিমিটার হইতো তাইলে আমরা এটা দাগাইতাম, কিন্তু এটা 100 মিলতেছে না আমাদের সাথে। এটা একটু অন্যরকম কিছু আসছে। সো মনে হচ্ছে এটা নান অফ দি অ্যাবভ হইতে পারে। বাট সি নাম্বারটা আসলে রিয়েলি ডেঞ্জারাস। সি নাম্বারটা রিয়েলি ডেঞ্জারাস, আমার ভুল করায় দেওয়ার মতো একটা অপশন। ঠিক আছে, আচ্ছা দেখি অ্যান্সার কি দিছে। এ নাম্বারটা নান, নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে? নিচের কোনটি প্রিজম পদার্থের প্রতিসরণাঙ্ক মিউ ন্যূনতম বিচ্যুতি মধ্যে সঠিক সম্পর্ক? মিউ সমান সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। প্রথমটাই অ্যান্সার, আর দেখা দেখি টাইমই নাই, কি লেখা আছে দেখতেও চাই না। আচ্ছা, সমবাহু প্রিজমের, সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ কত? প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি।
উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? ডেল মিনিমাম বাইর করতে বলছে। সো মিউ সমান কি? মিউ সমান হচ্ছে সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, এর মান কত? 60 ডিগ্রি। দ্যাট মিনস হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ভ্যালু কত? হাফ। তাহলে মিউ এর মান কত? মিউ এর মান হচ্ছে 1.5। 1.5 ইন্টু হাফ সমান হচ্ছে সাইন অফ এ প্লাস ডেল এম বাই 2, বা এইখান থেকে এটা কত আসবে? 0.75। তাহলে সাইন ইনভার্স হচ্ছে 0.75 ইন্টু 2 মাইনাস এ সমান সমান হচ্ছে ডেল্টা মিনিমাম। এক লাইনে সব কিছু করে দিছি। বা এইখান থেকে ডেল্টা মিনিমাম সমান কত? ডেল্টা মিনিমাম সমান হচ্ছে শিফট সাইন 0.75 ইন্টু 2 মাইনাস 60 করলে আসে 37.18। সো 37.2 এইটাই হচ্ছে অ্যান্সার। 37.2 ডিগ্রি। ওকে, কি বলছে? আলোক রশ্মির বিচ্যুতির পরিমাণ নির্দেশ করে, I1 প্লাস I2 মাইনাস এ, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। সো এটাই হচ্ছে বিচ্যুতির পরিমাণ নির্দেশ করে। প্রিন্ট না তো, এটা তো আমি যতদূর জানি জিনিসটার নাম ফ্লিন্ট কাঁচের তৈরি। সরু প্রিজম কোণের মান হচ্ছে 10 ডিগ্রি। খুব ভালো কথা। লাল আলোর জন্য প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.4 হলে বিচ্যুতি কোণের মান কত? আমি প্রিজম কোণ 10 ডিগ্রি, এটাকে আবার সরু প্রিজম বলতেছি। এটা আসলে একটু গ্যাঞ্জাম আর কি, যে প্রিজম কোণের মান 10 ডিগ্রি হইলে সেটাকে আমরা সচরাচর সরু প্রিজম বলি না। যাই হোক, এখানে বলছি, কিছু করার নাই। সো ডেল্টা সমান আমরা কি জানি? ডেল্টা সমান আমরা জানি হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু এ। তাহলে মিউ এর ভ্যালু কত? 1.64। তাহলে 0.64 ইন্টু হচ্ছে 10 ডিগ্রি, তার মানে কি 6.4 ডিগ্রি। 6.4 ডিগ্রি যদি অ্যান্সার হয় তাহলে এ হবে হচ্ছে আমাদের অপশন। বুঝি? ওকে, সামনে যাই। একটি প্রিজমের প্রতিসারক কোণ, তার মানে প্রিজম কোণের কথা বলছে। উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ দেওয়া আছে। ন্যূনতম বিচ্যুতি কোণ কত? এরকম হুবহু এমসিকিউ আমরা করছি। জাস্ট সূত্র বসায় দিলেই হবে। মিউ সমান কি? মিউ সমান হচ্ছে সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। প্রতিসারক কোণের মান কত? প্রতিসারক কোণের মান 30 ডিগ্রি। দ্যাট মিনস এখান থেকে হচ্ছে এটা কত? এটা হচ্ছে হাফ। সাইন ইনভার্স মানে সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। মিউ এর ভ্যালু হচ্ছে 1.48। 48কে অর্ধেক করলে 24, তাহলে 0.74। তাইলে সাইন ইনভার্স 0.74 ইন্টু 2 মাইনাস এ সমান হচ্ছে ডেলেম, বা এইখান থেকে আমরা ডেলেম সমান বের করতে পারি। ডেলেমের ভ্যালু কত? শিফট সাইন 0.74 ইন্টু 2 মাইনাস 60 করলে আসে 35.46। 35.46 ডিগ্রি। ওকে, এরপরে কি বলছে? একটি প্রিজমকে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে স্থাপন করে আপতন কোণের মান 40 ডিগ্রি পাওয়া যায়। খুব ভালো কথা। প্রিজমের প্রতিসরণাঙ্ক 1.5 হলে প্রিজম কোণের মান কত? দ্যাট মিনস এর ভ্যালু কত? প্রিজম অ্যাঙ্গেল কত? এইটা বাইর করতে বলছে। আচ্ছা, এখন একটু ট্রিকি ব্যাপারটা হচ্ছে, তোমাকে বলছে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে, তার মানে ন্যূনতম বিচ্যুতিতে সেট করছি, কিন্তু এই যে ন্যূনতম বিচ্যুতি ডেল মিনিমাম সমান কত, এইটা আমরা জানি না, এইটা দেওয়া নাই। তো এইটা দিয়ে কোনো সূত্র বাইর করতে চাইলে, বা এতক্ষণ যে সূত্র লাগাইছি সেটা যদি বসাই, তাহলে কিন্তু হবে না।
আচ্ছা কি হবে, যেহেতু তোমাকে একটা আপতন কোণের মান দেওয়া আছে এবং তুমি খেয়াল করো তোমাকে বলছে ন্যূনতম বিচ্যুতি অপশন। তো ন্যূনতম বিচ্যুতি মানে কি, ন্যূনতম বিচ্যুতি মানে I1 আর I2 এর মান সমান। তো ধরে নিলাম এটা হচ্ছে কমন আই, এবং অঙ্ক হয়ে গেছে R1 এবং R2 এরও মান সমান, ধরে নিলাম এটা হচ্ছে আর, তাই না? ন্যূনতম বিচ্যুতির জন্য এটা হচ্ছে শর্ত। সো আপতন কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, প্রিজমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.5। তাইলে খেয়াল করো আমরা কি লিখতে পারি না যে মিউ সমান কি 1 মিউ 2 এর আর দরকারই নাই, তাহলে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর, বা এইখান থেকে আর সমান কি আসবে, আর সমান আসবে হচ্ছে সাইন ইনভার্স সাইন আই এর ভ্যালু কত, সাইন আই এর ভ্যালু হচ্ছে সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই মিউ এর ভ্যালু কত 1.5। তাইলে এখান থেকে আর এর মান বের হবে, আর এর মান কত বের হবে, সাইন 40 ডিভাইডেড বাই 1.5 করলে আসে এইটা, শিফট সাইন অ্যান্সার দিলে আসে হচ্ছে 25.37, বা এইখান থেকে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 25.37 ডিগ্রি। এখন আমরা প্রিজম কোণ বা প্রতিসারক কোণ এ সমান কি জানি, এ সমান জানি R1 প্লাস R2, যেহেতু R1 R2 এর মান সমান দ্যাট মিনস 2R, দ্যাট মিনস 2R মানে কত, এই তো 50 দশমিক সামথিং, এইটা হবে অ্যান্সার। ইন্টু 2 করলে আসে হচ্ছে 50.74 ডিগ্রি। তো 50.44 মিনিট, মিনিটে কনভার্ট করলে ওইটা হয়। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তাইলে মিউ দিয়ে দেওয়া আছে। একটি আলোক রশ্মি এক পৃষ্ঠে 40 ডিগ্রি, ডিগ্রিটা পেটের ভিতর নেমে গেছে কেন, এক পৃষ্ঠে 50 ডিগ্রি কোণে আপতিত হয়ে ন্যূনতম কোণে বিচ্যুত হয়, প্রিজমের কোণ কত, হুবহু আগেরটা না, হুবহু আগেরটা না, তুমি খেয়াল করো তোমাকে বলে দিছে কি, তোমাকে বলে দিছে ন্যূনতম কোণে বিচ্যুত হয়, দ্যাট মিন্স I1 সমান I2 সমান হচ্ছে I, এবং R1 সমান R2 সমান হচ্ছে R, এক পৃষ্ঠে 50 ডিগ্রি কোণে আপতিত হইছে, তাইলে মিউ সমান কি, মিউ সমান হচ্ছে সাইন অফ I ডিভাইডেড বাই সাইন অফ R, বা মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু 1.532 সমান সমান হচ্ছে সাইন অফ আই, সাইন অফ আই কত, সাইন অফ আই হচ্ছে সাইন 50 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ আর, বা এইখান থেকে আর এর ভ্যালু কত আসে, সাইন 50 ডিভাইডেড বাই সাইন 50 ডিভাইড বাই 1.532 করলে আসে এইটা, ও শিফট সাইন অ্যান্সার করলে আসে হচ্ছে 30.0019 ডিগ্রি। সো এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে 60 পয়েন্ট সামথিং সামথিং ডিগ্রি, ওই তো 60 পয়েন্ট সামথিং সামথিং ডিগ্রি, তার মানে সরাসরি 60 ডিগ্রি। বুঝতে পারিয়াছি, হুবহু একই এমসিকিউ, বারবার করে জাস্ট প্র্যাকটিস করে নিজেদেরকে ঝালাই করে নেওয়াটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, কোনো প্রিজমের ক্ষেত্রে এর মান এত, ডেলেম এর মান এত, মিউ এর মান কত, তোর ছোট ভাইও পারবে। মিউ সমান কি, মিউ সমান হচ্ছে সাইন এ প্লাস ডেলেম বাই 2, এ প্লাস ডেলেম বাই 2 সাইন 45 ডিগ্রি ডিভাইড বাই সাইন এ বাই 2, দ্যাট মিনস হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, সাইন 30 ভ্যালু কত হাফ, দ্যাট মিনস হচ্ছে 2, দ্যাট মিনস এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে √2, দ্যাট মিনস হচ্ছে 1.414। কোথায়, ইস কি দুষ্টুমি করে আমাদের সাথে, হ্যাঁ অপশনটা এক নাম্বারটা দেখ না, মানে একদম ঝাঁপায় পড়তে বলতেছে, আয় এক নাম্বারটা দাগিয়ে দে। ঠিক আছে শাহিন, ধরে ফেল, এক নাম্বারটাকে ধরে ফেল, ক নাম্বারটা ধরে ফেল, ধরে তারপরে জিজি 1.414। আচ্ছা এরপরে কি বলছে, জটিল অনুবীক্ষণ যন্ত্র কয়টি লেন্স দ্বারা তৈরি, মনে রাখবো জটিল অনুবীক্ষণ যন্ত্র 2টি উত্তল লেন্স দ্বারা তৈরি, 2টি উত্তল
লেন্স দ্বারা তৈরি। আরো মনে রাখবো, যেই লেন্সটা ছোট, এই ছোট লেন্সের এই পাশে কি থাকে, এই পাশে থাকে হচ্ছে বস্তু, আর ওই পাশে কি থাকে, ওই পাশে থাকে হচ্ছে চোখ বা বিজ্ঞানী, সো এইটা কি, এইটা হচ্ছে অভিনেত্র, চোখের কাছে থাকে, সো চোখের কাছে থাকে বিধায় এটা হচ্ছে অভিনেত্র। আর এইটা কি, এইটা হচ্ছে অভিলক্ষ্য, লক্ষ্য বস্তুর কাছে থাকে বলে এটা হচ্ছে অভিলক্ষ্য। কি মনে রাখবো, মনে রাখবো হচ্ছে অভিনেত্র হচ্ছে বড়, ঠিক আছে, এটার উন্মেষ বড়, ফোকাস দূরত্ব বড়, সবকিছু বড়। আর অভিলক্ষ্যটা কি, অভিলক্ষ্যটা হচ্ছে ছোট, উন্মেষ ছোট, ফোকাস দূরত্ব ছোট, বক্রতার ব্যাসার্ধ ছোট, সবকিছু ছোট। অনেক কিছু বলে ফেলছি, কি চাইছে আমাদেরকে, কয়টি লেন্স দ্বারা গঠিত হয়, দুইটি উত্তল লেন্স দ্বারা গঠিত হয়, সব সব পড়ে ফেলছি আমরা একসাথে, দুইটি উত্তল লেন্স দ্বারা গঠিত হয়। এবং সিমিলার কেস হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র এবং এবং হচ্ছে নভ দূরবীক্ষণ যন্ত্র। এখন নভ দূরবীক্ষণও আমরা দুইটা দেখছি, কোন টাইপের নভ দূরবীক্ষণ, প্রতিসারক, নভ দূরবীক্ষণ যন্ত্র। প্রতিসারক নভ দূরবীক্ষণ যন্ত্রেও এরকম দুইটা উত্তল লেন্স ব্যবহার হয়, অভিলক্ষ্য, অভিনেত্র। অভিনেত্র মানে হচ্ছে বড় ফোকাস, বড় বক্রতার ব্যাসার্ধ, অভিনেত্র মানে হচ্ছে ছোট ফোকাস, ছোট উন্মেষ, ছোট বক্রতার ব্যাসার্ধ, ঠিক হ্যাঁ, ওকে। আচ্ছা, জটিল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কি রকম হয়, দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমরা সারা জীবন বলে আসছিলাম, এটাই বলতে চাইছি। সেইটা হচ্ছে আমরা সচরাচর সেইটা আমি দর্পণের কথা বলি, বা সেইটা আমি লেন্সের কথা বলি, এত এত রশ্মি চিত্র আমি হয়তো আঁকবো না, বাট এই রকম একটা কথা আমাদের ছিল যে বাস্তব এবং উল্টা এটা সবসময় এক জোড়ায় থাকে, এবং হচ্ছে অবাস্তব এবং সোজা, এরা সবসময় হচ্ছে আরেক জোড়ায় থাকে। বাস্তব ও উল্টা বিম্ব গঠিত হয়, যেমন এখান থেকে একটু দেখি, জাস্ট এক দুইটা দেখবো, যে মনে করি প্রধান ফোকাসের বাইরে, এই হচ্ছে প্রধান ফোকাসের বাইরে একটা লক্ষ্যবস্তু রাখলাম, প্রধান অক্ষের সমান্তরালে আসছে, প্রধান ফোকাস দিয়ে চলে গেছে, আর আলোক কেন্দ্র দিয়ে আসছে, আলোক কেন্দ্র বরাবর চলে গেছে, তাহলে এইখানে কি হয়েছে, এইখানে একটা ইনভার্টেড বাস্তব ও উল্টা বিম্ব তৈরি হয়েছে, বাস্তব ও উল্টা বিম্ব তৈরি হয়েছে। এটা আমরা লেন্সের জন্য দেখলাম, দর্পণের জন্য হুবহু একই কাহিনী হবে। আর যদি আমি এইখানটায় একটা অবতল লেন্স চিন্তা করি, যে এইখানে হচ্ছে ফোকাস, এইখানে হচ্ছে বক্রতার কেন্দ্র, এইখানে হচ্ছে ফোকাস, এইখানে হচ্ছে বক্রতার কেন্দ্র, তো এইখানে একটা লক্ষ্যবস্তু রাখলাম, প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসলো, মনে হচ্ছে যেন এটা প্রধান ফোকাস থেকে আসছে, আর আরেকটা আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে এলো, আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। তো এইখানটায় কি হয়েছে, এইখানটায় বেসিক্যালি একটা অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়েছে, অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের জেনারেল কেসগুলা, জেনারেল কেসে সবসময় এই ঘটনাই ঘটবে, জেনারেল কেসে সবসময় এই ঘটনাই ঘটবে, যে বাস্তব বিম্ব কি হবে, বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে, এবং অবাস্তব বিম্ব কি হবে, অবাস্তব বিম্ব সবসময় সোজা হবে। বাস্তব বিম্ব কি হবে, বাস্তব বিম্ব হবে হচ্ছে উল্টা, এবং অবাস্তব বিম্ব কি হবে, অবাস্তব বিম্ব হবে হচ্ছে সোজা। এইটাই আমাদের ইন জেনারেল সকল কেসে স্বাভাবিক ঘটনা। আমরা জানি বাস্তবে কোনো কিছু সোজা হয় না, কবিগুরু রবি ঠাকুর বলে গিয়েছিলেন, বিশ্বাস না হলে তোমরা হিরুদাকে জিজ্ঞেস করবা। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল দর্পণ বা লেন্সের জন্য, যখন আমরা একটা দর্পণ ব্যবহার করতেছি বা একটা লেন্স ব্যবহার করতেছি। সো এইখানে এইটা আমরা যেটা দেখতেছি, এইটা আমরা বেসিক্যালি দেখতেছি হচ্ছে জেনারেল কেসেস, যখন হচ্ছে একটা দর্পণ বা লেন্স, একটা দর্পণ বা লেন্স আমি যখন ব্যবহার করতেছি, দর্পণের জন্য সিমিলার জিনিস হবে, তোমরা মিলাই দেখো, যে বাস্তব বিম্ব সবসময় কি হবে উল্টা, অবাস্তব বিম্ব কি হবে, অবাস্তব বিম্ব হবে হচ্ছে সোজা। কিন্তু এটা যারা হচ্ছে ওই আলোক যন্ত্রটা ছবি টবি দেখছো, বা আমিও ছবি দেখাইছি, তখনও যদি ফলো করে থাকো, তো খেয়াল করো দুইটা লেন্স আছে, এখানে আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার
লক্ষ্যবস্তু। তো এই লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি আসলো, তাহলে প্রধান ফোকাসে মিলিত হইল, আর এইখান থেকে আসলো, এইটা এইভাবে চলে গেল। তো এই যে দুইটা আলোক রশ্মি, এরা বেসিক্যালি কি করছে, এরা বেসিক্যালি এখানে প্রথম একটা বিম্ব গঠন করছে। তো এই প্রথম বিম্বটা কিরকম, এই প্রথম বিম্বটা হচ্ছে, সরি অবাস্তব কেন লিখতেছি, আলো তো সত্যি সত্যি মিলছে। এই প্রথম বিম্বটা কিরকম, এই প্রথম বিম্বটা হচ্ছে বাস্তব ও উল্টা। এখন এই দুটো আলোক রশ্মি তো আরো সামনে আগাবে, এই আলোক রশ্মি এখানে আসছে এবং এই আলোক রশ্মি এখানে আসছে, তো এইখানে আবার প্রতিসরিত হয়েছে, এখানে প্রতিসরিত হয়ে এরা কি করছে, এইখানে প্রতিসরিত হয়ে এরা হচ্ছে যে এইখানে আমাদের অবজারভার আছে, অবজারভারের চোখে ধরা দিছে। এখন অবজারভার আসলে তো এত বাঁকানো রাস্তা টাস্তাও চিন্তা করতেছে না, আমাদের বেসিক পারসেপশন কি, আমরা জানি যে আলো হচ্ছে সরল পথে চলে। তো অবজারভার আসলে কি দেখতেছে, অবজারভার আসলে দেখতেছে যে মোটামুটি এইরকম একটা জায়গা থেকে আলোক রশ্মিটা আসতেছে। সো এইখানে এই আলোক রশ্মি কোত্থেকে আসছে, এই আলোক রশ্মি এটার মাথা থেকে আসছে না, প্রথম লেন্সের যেটা বিম্ব সেটা দ্বিতীয় লেন্সের জন্য বস্তু, তাহলে এই বিম্ব বা বস্তুর মাথা থেকে আসতেছে। সো এইখানে কি দেখবে, মাথাটা দেখবে, এখানে দেখবে হচ্ছে মাথাটা, এবং এইখানে দেখবে হচ্ছে পা। তাহলে বস্তুর সাপেক্ষে, এখানে আমরা জটিল অণুবীক্ষণের ক্ষেত্রে, জটিল অণুবীক্ষণ বা ইভেন নভ দূরবীক্ষণের ক্ষেত্রেও আমরা যে চূড়ান্ত বিম্বটা পাই, সেই চূড়ান্ত বিম্বটা খেয়াল করো, সেই চূড়ান্ত বিম্বটা লক্ষ্যবস্তুর সাপেক্ষে এটা কি উল্টা না? লক্ষ্যবস্তুর মাথা কোন দিকে ছিল, উপরের দিকে, বিম্বের মাথা কোন দিকে আছে, নিচের দিকে। সো চূড়ান্ত বিম্বটা বস্তুর সাপেক্ষে উল্টা, এবং মানে অবাস্তব উল্টা, অবাস্তব ও উল্টা। বুঝতে পারছি, যখনই এরকম দুইটা লেন্স বা দুইটা দর্পণ চলে আসবে তখন এরকম কাহিনী ঘটতে পারে। নর্মালি স্বাভাবিকভাবে কি হবে, স্বাভাবিকভাবে সারা জীবন বাস্তব বিম্বই উল্টা হবে এবং অবাস্তব বিম্বই সোজা হবে। কিন্তু স্পেশাল কেসে যখন আমি দুইটা লেন্স ব্যবহার করতেছি জটিল অণুবীক্ষণ যন্ত্রে বা নবদূরবীক্ষণ যন্ত্রে, তখন লক্ষ্যবস্তুর সাপেক্ষে বিম্বটা হবে অবাস্তব এবং উল্টা হবে। অবাস্তব ও উল্টাও হইতে পারে যখন আমরা জোড়া লেন্স বা দর্পণ ব্যবহার করে থাকি। ওকে, সো অণুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কিরকম হয়, লক্ষ্যবস্তুর সাপেক্ষে অবাস্তব ও উল্টা। এখানে অবাস্তবের কথা জিজ্ঞেসই করে নাই, অবভিয়াসলি বিবর্ধিত, নাইলে আমরা ব্যবহার করতেছি কেন, অবভিয়াসলি লক্ষ্যবস্তুর চাইতে বিবর্ধিত, লক্ষ্যবস্তুর চাইতে বড় না হইলে আপনি জটিল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে অ্যামিবা কেমনে দেখবেন, তাই তো? তাহলে বিবর্ধিত এবং উল্টা বিবর্ধিত এবং অবাস্তব, উল্টা বিবর্ধিত অ্যান্ড অবাস্তব শিখে রাখি, লস যাবে না, লাভ হবে বরং। উল্টা বিবর্ধিত এবং অবাস্তব, ঠিক আছে, সামনে আগাই। কি বলছে, জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের বিবর্ধন কথাক্রমে, হোয়াট ইজ কথাক্রমে, এইটা হবে যথাক্রমে, ঠিক আছে, যথাক্রমে M1 এবং M2 হলে মোট বিবর্ধন কত হবে? তো বিবর্ধনের সূত্রগুলো আমরা আসলে মুখস্থ দেখে নিয়েছিলাম। সো মোট বিবর্ধন সমান হচ্ছে M1 ইন্টু M2, বই পড়লে হালকা করে জানার কথা, M1 ইন্টু M2 হচ্ছে মোট বিবর্ধন। আচ্ছা, সরল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত উত্তল লেন্সের ফোকাস দূরত্ব F দেওয়া আছে হচ্ছে 0.1, ওই যন্ত্রের বিবর্ধন কত? তাইলে M সমান কি, M সমান হচ্ছে 1 প্লাস ডি বাই এফ, তাহলে 1 প্লাস ডি এর মান কত, 0.25 মিটার, ডিভাইডেড বাই এফ এর মান কত, 0.1 মিটার, তাহলে কাটলে কত থাকে, 2.5, 3.5।
অ্যান্সার আসবে হচ্ছে 3.5। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটি আতশী কাচের লেন্সের ফোকাস দূরত্ব, আতশী কাঁচ, আতশ কাঁচ আর কি। তো লেন্সের ফোকাস দূরত্ব কত? এফ দেওয়া আছে, বিবর্ধন এম দেওয়া আছে 2.6। ন্যূনতম কত দূরত্বে বই রেখে স্পষ্টভাবে পড়া সম্ভব হবে? ন্যূনতম কত দূরত্বে বই রেখে, দ্যাট মিন্স ইউ এর ভ্যালু বের করতে বলছে, আবার বিবর্ধন দেওয়া আছে। তাহলে বিবর্ধন যেহেতু দেওয়া আছে তার মানে ভি ডিভাইডেড বাই ইউ, দ্যাট মিন্স ভি সমান কি? ভি সমান হচ্ছে 2.6 অফ ইউ। তাহলে ন্যূনতম কত দূরত্বে? 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। এখানে বিবর্ধনের কথা যেহেতু বলছে, ভিটা তো নেগেটিভ হওয়া উচিত বলে হালকা করে মনে করছি। তাহলে একটু দেখি আমি, 1/0.2। ও আচ্ছা, এইখানে তো দুইটা যোগ হবে, তাহলে 2.6 ইন্টু, ওকে, ন্যূনতম দূরত্ব আমরা ডি এর ভ্যালু বের করে ফেলবো। ডি এর ভ্যালু যদি বের করি, মানে যদি আমরা ধরি যে ডি ইজ নট ইকুয়ালস টু 25 সেন্টিমিটার, তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাই করা উচিত। বেসিক্যালি এখানে আমাদের ভিটি এর বিষয়টা লাগতেছে না। দেখেন, নর্মালি আমরা কি জানি? নর্মালি আমরা জানি হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত? স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে +25 সেন্টিমিটার। কিন্তু এইখানে যেই কথাটা হয়েছে সেটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব +25 সেন্টিমিটার না। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বটা +25 সেন্টিমিটার না। সো সেটা যদি না হয় ভিন্ন একটা কিছু, তাইলে আমরা এম এর ভ্যালু জানি। তাইলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এম ইকুয়ালস হচ্ছে 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ। এই ডি এর ভ্যালুটা কত, যে কত দূরে রাখলে স্পষ্টভাবে দেখা যাবে, সেইটাই আসলে জিজ্ঞেস করছে। তাইলে এইখান থেকে হচ্ছে এম -1 ইন্টু এফ সমান হচ্ছে ডি, বা এইখান থেকে ডি সমান কত? এম -1, এম এর ভ্যালু কত? 2.6, তাহলে 1.6, 3.2। এইটার অ্যান্সার আসবে 3.2 না, 0.32 আর কি, 0.32 মিটার। ডি এর ভ্যালু 0.32 মিটার। ইয়ে দেয় নাই কেন, একক দেয় নাই কেন? 0.32 মিটার। ঠিক আছে, ওকে ফাইন। কত মিটার দূরত্বে? একক দেয় নাই কেন? ওকে, সামনে যাই। কি বলছে? যে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের বস্তু পর্যবেক্ষণ করা হয়। তো এইটাও আসলে বই রিডিং পড়লে আমরা জানবো, এদেরকে বলে হচ্ছে ভূবীক্ষণ যন্ত্র বা ভূ দূরবীক্ষণ যন্ত্র। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের জিনিসপত্র পর্যবেক্ষণ করা হয়। টেলিস্কোপের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব, তাহলে এইটা হচ্ছে এফ নট, এইটা হচ্ছে এফ ই। মিষ্টি করে একটা দেখো না সেন্টিমিটার, একটা দেওয়া আছে মিটার, কত খারাপ। এফ ই এর ভ্যালু কত? 0.8 মিটার। কি বাইর করতে বলছে? অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন কত? তাইলে এম সমান কি? এম সমান হচ্ছে এফ নট বাই এফ ই, দ্যাট মিনস হচ্ছে 4 ডিভাইডেড বাই 0.8, 5 × 8 = 40, 5। অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন কত? বিবর্ধন হচ্ছে 5। ওকে, একটি নভোদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং এর জন্য বিবর্ধন ফর্মতা, হ্যাঁ, হোয়াট ইজ বিবর্ধন ফর্মতা? এই যে একটা অবস্থা দেশের,
এটা কি বিবর্ধন ক্ষমতা বুঝাইছে? আল্লাহ মালুম, আল্লাহ মালুম। তো বিবর্ধন ক্ষমতা কত? বিবর্ধন ক্ষমতা হচ্ছে 7। অভিলক্ষ ও অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব, এটাকে এল বলতে পারি। অভিনেত্রের ফোকাস দূরত্ব কত? এফ অফ ই সমান কত? অভিনেত্রের ফোকাস দূরত্ব কত? এইটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটু খেয়াল করি, স্বাভাবিক ফোকাসিং মানে কি? স্বাভাবিক ফোকাসিং মানেই হচ্ছে আসলে অসীমে ফোকাসিং। স্বাভাবিক ফোকাসিং মানে কি? স্বাভাবিক ফোকাসিং মানে হচ্ছে আসলে অসীমে ফোকাসিং। আর অন্য আরেকটা যেই ফোকাসিং আছে ওইটাকে বলে হচ্ছে স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিং। স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিং। আচ্ছা, অভিলক্ষ ও অভিনেত্রের মধ্যে ফোকাস দূরত্ব দেওয়া আছে হচ্ছে 40 সেন্টিমিটার। অভিনেত্রের ফোকাস দূরত্ব বাইর করতে বলছে। বিবর্ধন ক্ষমতা দেওয়া আছে 7। তাইলে এম সমান কি? এম সমান হচ্ছে এফ নট বাই এফ ই, বা এইখান থেকে এফ নট সমান কি? এফ নট সমান হচ্ছে 7 ইন্টু এফ অফ ই। তো এইখান থেকে একটা ভ্যালু আমরা পাইলাম। তাহলে এখান থেকে অভিলক্ষ আর অভিনেত্রের ফোকাস মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। তাইলে এফ নট প্লাস এফ ই সমান সমান হচ্ছে বসো, 2টা মিনিট শেষ হয়ে যাবে। তো এফ নট প্লাস এফ ই সমান কি? এফ নট প্লাস এফ ই সমান হচ্ছে 40 বা কত এটা 8 5 আসবে নাকি 5 সেন্টিমিটার মনে হচ্ছে ফোকাস দূরত্বের ভ্যালু 5 সেন্টিমিটার আসবে। চলেন একটু দেখে নেই। এফ নট সমান কত? 7 অফ এফ ই প্লাস এফ ই সমান হচ্ছে 40 8, বা এফ ই সমান কি? এফ ই সমান হচ্ছে 5 সেন্টিমিটার। এফ ই সমান কি? এফ ই সমান হচ্ছে 5 সেন্টিমিটার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই। সো এই হচ্ছে ঘটনা। আরেকবার একটু বলে যাই, আমাদের লক্ষ্য জিপিএ 5 কোর্স শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই কোয়ার্টারের সমস্ত ক্লাস শেষ হবে হচ্ছে সেপ্টেম্বরে। সো সেপ্টেম্বর মাসে আমাদের সমস্ত ক্লাস শেষ হইলে আমরা আপনাদের একটু পড়া গুছানোর জন্য বা প্রি টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য বা টেস্টের আগে নিজেদেরকে একটু অ্যালং উইথ অল দ্য স্টাডিজ সেটার জন্য একটু সময় ছেড়ে দিয়ে আমরা হয়তো 15 দিন বা 1 মাসের মতো একটু সময় দিব। এরপরে আমাদের লক্ষ্য জিপিএ 5 কোর্সের ক্লাস শুরু হবে। এবং হ্যাঁ, এই লক্ষ্য জিপিএ 5 কোর্স শুরুর 1-1.5 মাসের মধ্যে আমাদের প্রি ইঞ্জিনিয়ারিং এবং প্রি মেডিকেলের ক্লাসগুলোও শুরু হয়ে যাবে। সো যে যার পছন্দ অনুযায়ী, টার্গেট অনুযায়ী কোর্সে এনরোল করো। কোনো দরকার থাকলে, কথাবার্তা থাকলে আমাদেরকে জানাও। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট সিকিউ সলভিং ক্লাসে অথবা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।